এই সমস্যার থেকে রেহাই পাওয়ার অনেক মানে সোজা কিছু উপায় আছে, এতগুলো গণমাধ্যম আমাদের দরকার নাই। জার্নালিস্ট যদি আবার ওরকম একটা ইকোসিস্টেমে চলে যায়, লস অ্যাঞ্জেলেসে আমি যেরকম দেখে এসেছি, সেটা করলে আমরাও কিন্তু আসলে অনেক ভালো করতে পারি। যখনই বাইরে থেকে মানুষজন আসে আমাদের ফেস্টিভ্যালে, সবাই আমাদেরকে যে জিনিসটা নিয়ে খুব কমপ্লিমেন্ট করে সেটা হচ্ছে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। টাইটানিকের যে কেট উইন্সলেট, তার সাথে হচ্ছে আমি ইন্টারভিউ নেওয়া হয়েছে ওগুলো বাংলাদেশের জার্নালিস্টদের জন্য, বিকজ আমাদেরকে তো এই সুযোগটা মানুষজন দিতে চায় না। ফিল্মের দিক থেকে আমরা ব্যবসায়িক দিক থেকে তো অনেক পিছিয়ে আছি, সো আমাদেরকে সময় দিলে তাদের আসলে কোনো লাভ নেই। তো হলিউডে সাধারণত দিতে চায় না, দেশের লিস্ট দিয়ে দেয়, 10-12টা দেশে একটা লিস্ট দিয়ে দেয়, যেটার মধ্যে বাংলাদেশ কখনো থাকে না। তো প্রতি বছর আমি বলবো যে একটা ফিল্ম ফেস্টিভ্যালের সার্থকতা হয় কতটা দর্শকরা দেখছে ফিল্ম এবং কীরকম ফিল্ম আমরা আনতে পারছি সেই ফেস্টিভ্যালে, এরকম অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে একটা ফিল্ম ফেস্টিভ্যালের সার্থকতা। সো প্রতি বছর আমরা যেটা দেখি যে স্পেশালি বাংলাদেশের যে ফিল্মগুলো থাকে ফিচার ফিল্ম, সেখানে দর্শকদের অনেক ইন্টারেস্ট বেশি থাকে। সো সেই এইগুলা ফিল্মের স্ক্রিনিংগুলো একদম হাউসফুল যায়। আর বাকি ফিল্মগুলোতেও আপনার মেইন যে ভেন্যুগুলো আছে, যেমন আপনার ন্যাশনাল মিউজিয়ামের ভেন্যুতে, এখানে দেখবেন যে আপনি দর্শক একটু বেশি আসছে, যেমন আপনার আশেপাশে তাকালে দেখবেন যে অনেক মানুষ কিন্তু এসেছে ফিল্ম দেখার জন্য। সো এখান থেকে আমি বলবো যে অবশ্যই আমাদের চেষ্টা অনেকখানি সার্থক হয়েছে। জুরি বোর্ডের কথা যদি বলি, যে ওখানে জুরি বোর্ড যেই নিয়মগুলো মেনে একটা অ্যাওয়ার্ড দেয়, আমরা কিন্তু একদম ঠিক সেভাবে করেই দিচ্ছি, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা ফলো করে দিচ্ছি। খুব ফেয়ারভাবে সবাই একসাথে জুরিরা সিনেমা দেখে তারপরে আলোচনা করে উইনার সিলেক্ট করা। সো এই জিনিসটা আমাদের দুইজনের মধ্যে কমন আছে। যেই জিনিসটা কমন নাই সেটা হচ্ছে ওদের বাজেট 25 মিলিয়ন ইউরো আর আমাদের বাজেট কিছুই না। যখনই বাইরে থেকে মানুষজন আসে আমাদের ফেস্টিভ্যালে, সবাই আমাদেরকে যে জিনিসটা নিয়ে খুব কমপ্লিমেন্ট করে সেটা হচ্ছে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। সো এই জিনিসটা আমি বলবো যে বাংলাদেশের মানুষকে নিয়ে এই জিনিসটা নিয়ে সবাই খুব প্রশংসা করে যে আমরা অনেক ভাইব্রেন্ট, অনেক লাইভলি। টাইটানিকের যে কেট উইন্সলেট, তার সাথে হচ্ছে আমি ইন্টারভিউ নেওয়া হয়েছে কদিন আগে। এটা নেটফ্লিক্সের মাধ্যমে ইন্টারভিউটা নিয়েছেন। তার যেই নতুন ফিল্ম, তার ডিরেক্টোরিয়াল ডেবিউ, সেই ফিল্মটা রিলিজ হয়েছে গত 24 তারিখে। সো সেটার উদ্দেশ্যেই আসলে ইন্টারভিউটা নেওয়া। সেখানে সে আমাকে আলাদাভাবে সময় দিয়েছে, আলাদাভাবে আমরা প্রথমে বাংলাদেশের প্রসঙ্গটাই আসলে তুলেছিলাম যে আমাদের আমাদের দর্শকরা তাকে খুব পছন্দ করে। সো সেটা শুনে সে অনেক খুশি হয়ে গিয়েছে এবং সেটা আসলে বেসিক্যালি ইন্টারভিউটার টোনটা সেট করেছে, যে খুব মানে লাইট হার্টেডভাবে বাট খুব সিরিয়াসলি আসলে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার চেক করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, তার প্রফেশনালিজম খুব ভালো লেগেছে, তার অ্যাক্টিং তো আমাদের খুবই ভালো লাগে। তো সব মিলিয়ে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য এবং আমি বলবো বাংলাদেশের জার্নালিস্টদের জন্য, বিকজ আমাদেরকে তো এই সুযোগটা মানুষজন দিতে চায় না। কারণ আমরা যদি গ্লোবাল পার্সপেক্টিভটা দেখি, ফিল্মের দিক থেকে আমরা ব্যবসায়িক দিক থেকে তো অনেক পিছিয়ে আছি, সো আমাদেরকে সময় দিলে তাদের আসলে কোনো লাভ নেই। সো এই জন্য সবাই আমাদেরকে সময় দিতে চায় না। হয়তো বলিউড দেয় কারণ ওদের এখানে একটা ব্যবসায়িক ব্যাপার আছে, সো ওরা আমাদের সাথে ইন্টারভিউ দিলে ওরা আধা ঘন্টা 45 মিনিট সময় দেয়, কিন্তু হলিউডে সাধারণত দিতে চায় না। ওরা যখন ইন্টারভিউ কল করে তখন ওরা সাধারণত দেখা যায় যে একটা দেশের লিস্ট দিয়ে দেয়, 10-12টা দেশে একটা লিস্ট দিয়ে দেয়, যেটার মধ্যে বাংলাদেশ কখনো থাকে না। সো আমাদের জন্য এটা একটা রেয়ার একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার প্রশ্ন পছন্দ করে আসলে নিয়েছে, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। এটা নেটফ্লিক্স অ্যারেঞ্জ করে দিয়েছে। সাধারণত কিন্তু কোনো বড় আর্টিস্টরা ইন্টারভিউ করতে গেলে তাদের এজেন্টরাই এগুলো কন্ট্যাক্ট করে দেয়, বা যে প্ল্যাটফর্মে তাদের মুভি রিলিজ হচ্ছে তারাই অ্যারেঞ্জ করে দেয়। ইন্টারভিউটা যে আমাকে করার জন্য সিলেক্ট করেছে সেটা আমার জন্য খুব একটা সুখের একটা খবর ছিল। আর ইন্টারভিউটা শেষ করার পরে আমার কাছে প্রাপ্তি যেটা আমি বলবো যে ইন্টারভিউটা যখন রিলিজ হলো তখন মানুষ অ্যাকচুয়ালি দেখেছে ইন্টারভিউটা। বিকজ আমি যেহেতু ইংলিশে লিখি, সেহেতু দেখা যায় যে একটা বড় অংশ সেটা পড়ে না হয়তো বা, কিন্তু যেহেতু এটা আপনার ইন্টারভিউটা যেহেতু ভিডিওতে যখন রিলিজ করতে পারলাম তখন দেখলাম যে অনেক মানুষ এটা দেখেছে। সো এটা আমার একটা বড় প্রাপ্তি ছিল যে মানুষের কাছে অ্যাকচুয়ালি পৌঁছিয়েছে। কেন আমরা পাচ্ছি না সেটা ফার্স্ট কারণটা হচ্ছে যে আসলে ব্যবসায়িক কোনো লাভ নাই। আমরা যদি আমাদের কাজের কোয়ালিটি যদি খুবই খারাপ হয় তাও কিন্তু ওরা আমাদেরকে ইন্টারভিউ দিত যদি আমাদের সাথে ওদের ব্যবসায়িক ওই কন্ট্রাক্টগুলো থাকতো। আমি যখন লস অ্যাঞ্জেলেসে পড়াশোনা করতাম তখন আমি ওখানে কিন্তু পেপারেও কাজ করতাম আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের রিপোর্টার হিসাবে। সো তখন আমি যখন অনেকের ইন্টারভিউ করেছি বা অনেক মুভি নিয়ে লিখেছি, রিভিউ করেছি, ওদের যে পুরা একটা পেপারের যে ওয়ার্ক প্রসেসটা, হ্যাঁ, সেটা আমাদের থেকে অনেক ডিফারেন্ট।
আমাকে হয়তো বা 2 সপ্তাহে একটা রাইট আপের জন্য অ্যাসাইন করতো, বিকজ ওরা চায় না যে আমরা বেশি কাজ নিয়ে সেই কাজের কোয়ালিটিটা খারাপ করে ফেলি। সো দুইটার বেশি যদি আমি করতে একটা যদি বেশি আমি করতে চাইতাম 2 সপ্তাহে, তাহলে ওরা বলতো আল্লাহ তুমি কি পারবা, মানে ওরা এত বেশি মানে কাজটাকে সময় দিয়ে একদম গুরুত্ব দিয়ে একটা আর্টিকেল লিখলে মিনিমাম 3টা সোর্সের কাছে গিয়ে, প্রাইমারি সোর্স কিন্তু এটা কিন্তু এমন না যে আমরা অনলাইন থেকে এখান থেকে ওখান থেকে ইনফরমেশন নিচ্ছি, এরকম না। সো আমাদের ওদের কাজের কোয়ালিটিটা মানে অনেক বেশি আমাদের থেকে পলিশড ছিল। ওইটা আমি বলবো যে আমাদের এখানে তো আসলে পসিবল হয় না। এটা আমি জার্নালিস্টদের দোষ দিচ্ছি না, এটা আমাদের যেই পুরো আমাদের মিডিয়ার যে সিস্টেমটা, যে পুরো ইকোসিস্টেমটা যেখানে আমাদেরকে পেমেন্ট কম করা হচ্ছে, আমাদের মানুষ কম দেওয়া হচ্ছে, আমাদেরকে সময় কম দেওয়া হচ্ছে, সব মিলিয়ে আমরা এটা পারি না। কিন্তু আমরা সেম জার্নালিস্ট যদি আবার ওরকম একটা ইকোসিস্টেমে চলে যায়, লস অ্যাঞ্জেলেসে আমি যেরকম দেখে এসেছি, সেটা করলে আমরাও কিন্তু আসলে অনেক ভালো করতে পারবো। আমাদের জাস্ট এই সিস্টেমটাতে গন্ডগোল, এটা কারোর পার্সোনাল কোনো দোষ না। এই সমস্যার থেকে রেহাই পাওয়ার অনেক মানে সোজা কিছু উপায় আছে। এতগুলো গণমাধ্যম আমাদের দরকার নাই ফার্স্ট অফ অল, হ্যাঁ। আর তারপরে হচ্ছে এত কম মানুষকে দিয়ে এত বেশি কাজ করিয়ে নেওয়ার মেন্টাল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।